তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের ইসলামের ইতিহাসের চতুর্থ অধ্যায় আব্বাসীয় বংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলি আলোচনা করো অথবা আব্বাসীয় শাসন ব্যবস্থা সম্পর্কে যা জেনে লেখো। এটি মূলত 8 মার্কের প্রশ্ন উত্তর। তো উত্তরটি আলোচনা করার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এর পরবর্তী ভিডিওটিগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। ভূমিকা। আমির মুয়াবিয়ার দ্বারা প্রতিষ্ঠিত উমাইয়া খলিফারা যে শাসন ব্যবস্থা চালু করেছিল আব্বাসীয় যুগে তা পূর্ণতা লাভ করে। তবে আব্বাসীয় খলিফাগণ উমাইয়াদের মতো সংকীর্ণ জাতীয়তাবাদী নীতি পরিহার করেছিলেন, কেননা উমাইয়া যুগে উচ্চ পদগুলিতে কেবলমাত্র আরবরাই নিয়োগ পেত। কিন্তু আব্বাসীয় খলিফারা এই বৈষম্য পরিহার করে যে কোনো উপযুক্ত ব্যক্তি এমনকি অমুসলমানদেরও রাজকার্যে নিযুক্ত করতেন। আব্বাসীয় শাসন ব্যবস্থা মোটামুটি দুই ভাগে বিভক্ত ছিল: 1 কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, 2 প্রাদেশিক শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে যে সকল দপ্তর ছিল সেগুলো হলো: 1 খলিফা সর্বময় কর্তা। আব্বাসীয় যুগে খলিফা ছিলেন সাম্রাজ্যের সর্বময় কর্তা। তিনি প্রশাসনের জন্য উজির, বিচারের জন্য কাজী, সেনাপতি নিযুক্ত করতেন। তবে খলিফা সর্বময় ক্ষমতা অধিকারী হলেও তিনি সাধারণত স্বেচ্ছাচারী হতেন না। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে উজির বা প্রধানমন্ত্রী। খলিফার পরবর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন শাসনকর্তা ছিলেন উজির। তিনি মূলত যে কোনো বিষয়ে খলিফাকে পরামর্শ দিতেন। অবশ্যই পরামর্শ গ্রহণ করা বা না করা সম্পূর্ণরূপে খলিফার উপর নির্ভরশীল ছিল। এছাড়া খলিফার অনুপস্থিতিতে তিনি বিভিন্ন দপ্তর দেখাশোনা করতেন। 3 নম্বর পয়েন্ট হাজিব। উজিরের পরবর্তী উচ্চপদস্থ কর্মচারী ছিলেন হাজিব। তার দায়িত্ব ছিল রাজপরিবারের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং খলিফা ও তার পরিবারের সদস্যবৃন্দদের নিরাপত্তা নিশ্চিত করা। অনেকে আবার এই হাজিবকে রাজপরিবারের নিরাপত্তার অফিসার বলতো। 4 দেওয়ানুল আজিজ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কাজ দেখাশোনার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেওয়ানুল আজিজ নামে একটি মন্ত্রিপরিষদ ছিল। এই মন্ত্রিপরিষদের অধীনে যে সকল দপ্তর ছিল সেগুলো হলো: 1 দেওয়ানুল খারাজ। রাজস্ব আদায় ও হিসেব রাখা এই বিভাগের প্রধান কাজ। রাজস্ব বিভাগের কর্মচারীদের সাহেবুল খারাজ বলা হতো। 2 নম্বর পয়েন্ট অর্থাৎ খ দেওয়ানুল কাজা। ফৌজদারি ও দেওয়ানি 2 ধরনের অপরাধের বিচার এই দপ্তর হতো। এই দপ্তরের প্রধান বিচারপতির উপাধি ছিল কাজী উল কুজাত। এর মূল বিচার কার্য ইসলামী নিয়ম অনুযায়ী করত। গ দেওয়ানুল বারিদ। চিঠিপত্র আদান প্রদান ছাড়াও এটি গোয়েন্দা বিভাগের কাজ করত। এই বিভাগের প্রধানকে সাহেবুল বারিদ বলা হতো। ডাক বহনের জন্য উট, ঘোড়া ও খচ্চর ব্যবহার করা হতো। তারপরে ঘ দেওয়ানুস সুরতা বা পুলিশ বিভাগ। এই বিভাগের হাট বাজার দেখাশোনা, ওজন পরীক্ষা, খাদ্যদ্রব্য ইত্যাদি পরিদর্শন করত। সাহেবুল সুরতা ছিলেন এই বিভাগের প্রধান। এছাড়া আরো কিছু কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অন্য বিভাগগুলো ছিল, যেমন দেওয়ানুল আতা দান খয়রাত বিভাগ, দেওয়ানুস শির গোয়েন্দা বিভাগ, দেওয়ানুস শরফি খাস ভূমি সংস্কার বিভাগ প্রভৃতি। প্রাদেশিক শাসন ব্যবস্থা। পারস্যের বাইজেন্টাইন সভ্যতা অনুকরণে ও উমাইয়াদের যে প্রদেশ সৃষ্টি করে তা আব্বাসীয় যুগে বিরাজমান ছিল। ঐতিহাসিকদের মতে মোটামুটি ভাবে 24টি, আবার কারো কারো মতান্তরে 35টি প্রদেশ ছিল। আমির প্রদেশ প্রধান শাসনকর্তা ছিলেন আমির। খলিফা থেকে নিষিদ্ধ করতেন। তিনি মূলত প্রদেশে ধর্মীয় কার্যকলাপ ও শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকতেন। প্রদেশের বিভাগ। প্রতিটি প্রদেশে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য 5টি করে বিভাগ থাকতো। সেগুলো হলো: 1 দেওয়ানুল খারাজ, 2 ডাক বিভাগ, 3 পুলিশ বিভাগ, 4 সামরিক বিভাগ, 5 বিচার ও বিধি বিভাগ। উপসংহার। আব্বাসীয় বংশের খিলাফতকালের শাসন পদ্ধতি বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট দেখা যায় যে তৎকালীন আব্বাসীয় শাসন ব্যবস্থা ছিল পরিকল্পিত, সুশৃঙ্খল, যা আধুনিক বিশ্বে প্রশাসনিক বিজ্ঞানের কারণ ও প্রশাসনিক সচেতনতার ভিত্তি হিসেবে পরিচিত।